মূল্যবৃদ্ধি আম জনতার কাছে, নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষের কাছে এক কঠিন সময়। পেঁয়াজ 70-80 টাকা, 100 টাকার দিকে এগিয়ে চলেছে। অন্যান্য সবজি 80 থেকে 100 টাকা কেজি, আদা রসুন 250 টাকার উপর, আলু 35 টাকা থেকে 40 টাকা। এরকম একটা অবস্থায় হেসেলে আগুন লেগেছে। মহিলারা কি করে সকলের মুখে দুটো ভাত জোগাবে সেই চিন্তায় অস্থির। আমার অনেক শিক্ষিত সম্পন্ন বন্ধুরা বলবেন, এটা একটা ইউটিউবের বিষয় হলো, জিনিসের দাম বেশি। তারা বলবেন, কেন এত বিষয় রয়েছে সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারছেন না? আরজি করে তরুণী চিকিৎসকের বীভৎস ধর্ষণ খুনের ঘটনা, ইসরায়েল ইরান যুদ্ধ, অযোধ্যায় রাম মন্দির, আর মোদির বিশ্ব বরেণ্য হয়ে ওঠার কাহিনী, কত বিষয় আছে। রাম রাজত্ব আসছে, সেসব গল্প বলুন, সেসব নিয়ে ভিডিও করুন। এই ছোট লোকদের খেতে না পাওয়া জিনিসের দাম বেশি, এটা একটা পেঁয়াজের দাম বেশি, এটা একটা বিষয় হলো? আমার কাছে এটা খুব জরুরি বিষয়। অনাহারে থাকা মানুষের গল্প, অনাহারে থাকা মানুষের সংগ্রামের গল্প, এটাই আমার বিষয়। আমি আপনাদের বন্ধু সুজয় বলছি। আমার ইউটিউবের নাম সুজয় দে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে লিখুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইচ্ছে করলে লাল সাবস্ক্রিপশান বটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়। এখন প্রশ্ন যে হঠাৎ কি ঘটেছে? আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাসে গত 14 মাসের ভিতর ইনফ্লেশন রেট সবচেয়ে বেশি, 6.21%। এবং এর ভিতরে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফুড গ্রেইন বা ফুড প্রোডাক্টের ইনফ্লেশন রেট সবচেয়ে বেশি, 10%-এর উপর। কিন্তু সাধারণ মানুষের বেতন বা মজুরি তো বাড়েনি গত কিছুদিন যাবৎ। তাহলে কি করে তারা এই মূল্যবৃদ্ধির সাথে লড়াই করবে, তাদের সংসার নির্বাহ করবে? ইনফ্লেশন একটা অর্থনৈতিক বিষয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ এখানে নেই। মোটামুটিভাবে যখন বাজারে টাকার যোগান বেড়ে যায় উৎপাদিত সামগ্রীর তুলনায়, তখনকার সেই অবস্থাটাকে ইনফ্লেশন বলা হয়। অর্থাৎ বাজারে প্রচুর টাকা আছে, কিন্তু ক্রয় করবার মতো সামগ্রীর অভাব ঘটে। তাহলে কি আপনি বলবেন যে মানুষের হাতে অনেক টাকা আছে, তাই তারা বেশি বেশি জিনিস কিনতে আসছে, তাই জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে? একেবারেই না। অর্থনীতিটাকে এভাবে বুঝলে হবে না। টাকার যোগান মানে সামগ্রিকভাবে বাজারে টাকার যোগান আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এক একজনের বাড়ির থেকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা বেরোচ্ছে, অঘোষিত আয়ের টাকা বেরোচ্ছে, আয়ের সাথে সঙ্গতিবিহীন টাকা বেরোচ্ছে। অতএব এই টাকা তো বাজারে ক্রিয়াশীল। এইরকম অবস্থায় আপনি সাধারণ মানুষ তার জীবন নির্বাহ করবে কেমন করে? সেই পরিকল্পনা আমি কিছু দিতে পারি, তার জন্যেই আসা।
শুধু সমস্যাটা বলে শেষ করতে আমি আসিনি। আমার বক্তব্য হচ্ছে এই লড়াই আমাদের একার লড়াই। এককভাবে আমরা কিন্তু শক্তিশালী না, এককভাবে আমরা খুব দুর্বল। ব্যবস্থার বিরুদ্ধে যদি না আমরা সংঘবদ্ধ লড়াই করতে পারি তাহলে আমরা খুব দুর্বল। বাজারের বিরুদ্ধে আপনি একা যে চিৎকার করলে জিনিসের দাম বেশি, কেন জিনিসের দাম বেশি, কেউ আপনার কথা শুনবে না। আর সংঘবদ্ধ লড়াই কোথায়? গত 15-20 বৎসরে বেকারি, অভাব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংঘবদ্ধ কোনো আন্দোলন হয়েছে কি? আমরা দেখেছি আরজি করে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে রাস্তা দখল, রাত দখল, দিন দখল, কত কি হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই আন্দোলন আর বুভুক্ষ মানুষের আন্দোলন এক নয়। সে আন্দোলন সম্বন্ধে আমার মন্তব্য অনেকের পছন্দ হয় না। আমি বলেছি এটা শখের আন্দোলন, খেটে খাওয়া মজদুর শ্রমিকের আন্দোলন এটা নয়। তবু আমি বলছি এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমাদের একাই লড়াই করতে হবে। আমাদের পাশে কাউকে পাবো না। কোনো বামপন্থী শক্তি এই আন্দোলনের বিরুদ্ধে লড়াই করতে আসছে না। এ লড়াই আমাদের একার লড়াই। তাহলে কি করে লড়ব? আমি এর আগেও আপনাদের বলেছি, জিনিসের দাম যতই বাড়ুক আমাদের তার সাথে সামাল দিতে হবে। কিভাবে সামাল দেব? আমি এর আগের বলেছি আমাদের মাসিক আয়কে 50-30-20 এই 3টে ভাগে ভাগ করতে হবে। 50 হচ্ছে নিডস, 30 ওয়ান্টস, 20 সেভিংস। নিডস মানে বেসিক নিডস, আমাদের জীবন যাপনের জন্যে খাদ্য, বস্ত্র, ওষুধ, শিক্ষা, এরকম মৌলিক প্রয়োজনের জন্যে যে ব্যয় আমরা করব সেইটা হচ্ছে নিডস। আর ওয়ান্টস হচ্ছে শখ, মার্কেটিং করা, একটা মোবাইল কেনা, একটা ভালো পোশাক কেনা, হোটেলে খেতে যাওয়া, একটু নেশা করা, বিড়ি, সিগারেট, মদ, এগুলো হচ্ছে ওয়ান্টস। এগুলো না করলেও আমাদের জীবন চলবে, আমরা বেঁচে থাকব। আর 20% আমার সেভিংস করতেই হবে। এটা ভবিষ্যতের নিরাপত্তা, অবসরকালীন জীবনের জন্যে এই সঞ্চয় আমাকে করতেই হবে। তাহলে এই অবস্থায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইটা কি করে করব? 50 তো আছেই আমার সংসার নির্বাহের জন্যে টাকা, এর সাথে আমার শখের যে 30% টাকা আছে সেটার কিছুটা নিয়ে আসতে হবে। আর বারবার বলেছি বাজেট করে সংসার চালাতে হবে। মাসে আমার কোন খাতে কত খরচ হচ্ছে নির্দিষ্টভাবে লিখে রাখতে হবে। এবার দেখতে হবে এর ভিতর কোনটা অপরিহার্য, কোনটা না করলেও চলে, কোনটাকে একটু কমানো যায়। আবার চাল, আটা, তেল, এগুলো আমার কমানো যাবে না। এগুলো আমি না খেয়ে থাকতে পারবো না, আমাকে বেঁচে থাকতে হবে। আপনার যদি প্রেশার, সুগারের ওষুধ খেতে হয় সেটা আপনাকে খেতেই হবে। আপনার ছেলেমেয়ের স্কুলের পড়াশুনোর খরচটা দিতেই হবে। এরপরে যে খরচগুলো সেগুলোকে আমি কতটা কমাতে পারি, আমার গ্যাস কতটা কম খরচ করতে পারি, এইগুলো আমাকে পরিকল্পনা করতে হবে। ইলেকট্রিক বিল কতটা কমাতে পারি, এই পরিকল্পনা, বাজেট এবং 50-30-20 রুল, এর ভিতর অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলেই এই মূল্যবৃদ্ধির অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো, তার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে পারবো। তার কারণ ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি এই মুহূর্তে সবচেয়ে বেশি, এবং এটা যে খুব শীঘ্রই কমবে তার কোনো লক্ষণ নেই। অতএব আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের পরিকল্পনা সঠিক রাখতে হবে, তবেই আমরা এর থেকে মুক্তি পাব।
মূল্যবৃদ্ধির কারণটা তো সেটাও একটা অর্থনৈতিক কারণ, সেটা যে খুব জানা জরুরি এরকম নয়। অর্থাৎ বাজারে যে পরিমাণ ভোগ্যপণ্য আসছে তার থেকে চাহিদা বাড়ছে, ডিম্যান্ড বাড়লে, সাপ্লাই কম থাকলে জিনিসের দাম বাড়বে। এই মুহূর্তে বাজারের অবস্থা এই। কিন্তু আপনার ব্যক্তিগত নিম্ন শ্রেণীর মানুষের আয় কিন্তু বাড়ছে না। একই বাজারে টাটা বিড়লাও যে বাজারে বাজার করছে, অমুক ধনী লোক শহরের যে বাজারে বাজার করছেন, আপনিও সেই বাজারে বাজার করছেন। অতএব আপনার যে সমস্যাটা হচ্ছে তাদের সেই সমস্যাটা হচ্ছে না। টাকার যোগান তাদের মারফত আসছে, অতএব টাকার যোগান বাজারে বেশি আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার টাকার যোগান খুব সীমিত। আপনার মজুরি বাড়েনি, আপনার মাইনে বাড়েনি, আপনার খরচ বাড়ছে। অতএব এটাকে মোকাবেলা করার একটা যুদ্ধকালীন পরিকল্পনা আপনাকে নিতে হবে, না হলে আপনি তছনছ হয়ে যাবেন, আপনি দেউলিয়া হয়ে যাবেন, আপনি আত্মহত্যার পথে এগিয়ে যাবেন। আর একটা কথা, আমি আমার যারা গরিব মানুষদের সাথে কাজ করি দেখি, যাদের আমার গৃহ সহায়িকা থেকে শুরু করে চায়ের দোকানে যাদের সাথে বসি, তাদের দেখি যে তাদের লোন বা কিস্তি ইএমআই এত বেশি যে তারা সংসার নির্বাহ করবে কেমন করে। এ ব্যাপারে একটা ফর্মুলা হচ্ছে, আপনার মোট আয়ের 50% বেশি যেন ইএমআই বা কিস্তি না হয় লোনের। এই যে সব সেই বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, এরা শুধু টাকা নিচ্ছে, নিয়ে যা আয় করছে সবটাই কিস্তিতে দিচ্ছে, তারপরে আর সংসার চালাতে পারছে না, দিনের পর দিন না খেয়ে একবেলা খেয়ে থাকতে হচ্ছে। এর কারণ হচ্ছে আপনার পরিকল্পনার অভাব। আপনি লোন নেবেন, কিন্তু কতটা পর্যন্ত লোন নেবেন? আপনি ততটা লোন নেবেন যার কিস্তি আপনার মাসিক আয়ের অন্তত 50% কম হবে, 50% বেশি যেন না হয়। এই সূত্রটা মাথায় রাখতে হবে, তাহলেই দেখবেন আপনি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে সফলতা অর্জন করতে পারছেন। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই আমার ঈশ্বর, আনন্দই আমার ভগবান, আনন্দই আমার আল্লাহ।